প্রিয় কমরেড রাজিকুজ্জামান রতন এখন আলোচনা করছেন। প্রথমে ধন্যবাদ জানাই সমাজ অনুশীলন উপস্থিত যে এরকম একটা বিষয় বোধহয় বাংলাদেশে আপনারাই প্রথম বাংলাদেশ আন্দোলনের শতবর্ষ নিয়ে অনেক দিক থেকে আমাদের এই উপমহাদেশে আন্দোলন সংগ্রামের পথ দেখিয়েছে এবং মনে করি ভবিষ্যতে যখন আমাদের বাম আন্দোলন নিয়ে ইতিহাস দেখা হবে তখন খুব ছোট আকারে এই আলোচনা সভাটাও ইতিহাসের একটা ঠাঁই পাবে। সাফল্য আমাদেরকে উদ্দীপ্ত করে, কিন্তু ব্যর্থতা তো আমাদেরকে শিক্ষা দেয়। সাফল্য উদ্দীপ্ত হওয়ার মানুষের অভাব হয়, কিন্তু ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে লড়াই করার মানুষ যুগে যুগে প্রয়োজন। আজকে যখন চারিদিক থেকে এই আলোচনাটাই আসছে যে কমিউনিস্ট আন্দোলন 100 বছরে কি দিয়েছে অথবা কি পেয়েছে, তখন তার একটা আলোচনা করবার জন্য আপনারা উপস্থিত হয়েছেন। আপনারা আমাদেরকেও ডেকেছেন, এই জন্য আপনাদেরকে আবারও আমাদের দল আসলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা শুরু করতে চাই। আমাদের সামনে যে একটা আপনারা প্রকাশনা দিয়েছেন সমাজ অনুশীলন, সেখানে যাদের লেখা আছে সেখানে জাকির ভাইয়ের লেখাগুলি আর বিমর্দনের লেখাগুলি অথবা রোহিত লেখাগুলি অথবা নান্দু ভাইয়ের লেখা, এই লেখাগুলোকেও তারা প্রত্যেকে কিন্তু এই বিষয়টাকে তুলে আনার চেষ্টা করেছেন তার আঙ্গিক থেকে। আর আজকে বিশেষ করে বিপ্লব এবং ত্রিপুরিয়া দুজনে যে আলোচনা করলেন, এরপরে আমার মনে হয় যে অনেক আগে গুপ্তওয়ালে একটা কথা বলেছেন, গোল্ডেন মিন তার বাংলা তিনি করেছেন নিস্তব্ধতা জীবন, মানে চুপ করে থাকে। কারণ এই শুনতে শুনতে মনে হয় যে জানা কত বাকি আছে, শেখার কত বাকি আছে। সারাটা জীবন তো কথাই বলে গেলাম, কথা তো কম বললাম না, শিখলাম কতটুকু। ফলে তাদের দুই তরুণের কাছ থেকে কথা শুনতে শুনতে মনে হয় যে আমাদের আরো অনেক বিষয় শিখতে হবে, অনেক বিষয় যাচাই করতে হবে। আমরা চোখের সামনে শত্রুকে প্রত্যক্ষ জেনে লড়াই করতে করতে দূরের শত্রুর কাছে কিভাবে যে আমরা আত্মসমর্পণ করে বসে আছি, কিংবা বিজয় নিয়ে গর্ব করতে করতে বিজয় যে আমাদের কিভাবে হাতছাড়া হয়ে গেছে, কিংবা আমাদের সাফল্যের গর্বে আমরা মগ্ন হয়ে থাকতে থাকতে কখন যে ব্যর্থতার বেড়া জালে আবদ্ধ হয়ে গেছি, এগুলো আমাদের কিন্তু ভাবায়। কারণ এই 100 বছর কালের ইতিহাসে খুব বড় নয়, ব্যক্তির জন্য অনেক বড়, শুধু কালের ইতিহাসের কথা। ধরুন তো যীশু খ্রিস্টের জন্মের 399 বছর আগে এক ভদ্রলোক বলেছিল সবকিছু যাচাই করে দেখবে, যুক্তি ছাড়া কিছু গ্রহণ করবে না। তার নাম সক্রেটিস। তাকে যারা ফাঁসি দেবার জন্য সমবেত হয়েছিলেন, মানে হত্যা করবার জন্য সমবেত হয়েছিলেন রাষ্ট্রীয়ভাবে, তৎকালীন সময়ে রাষ্ট্রীয়ভাবে, সংখ্যাগরিষ্ঠের ভোটেই তো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আজ এতদিন পরেও আমরা যদি মনে করি, তাহলে কি সক্রেটিসের জীবন ব্যর্থ হয়ে গিয়েছিল? তিনি যে আমাদেরকে যুক্তি করবার একটা হাতিয়ার তুলে দিয়েছিলেন, একটা টর্চ লাইট আমাদের হাতে ধরিয়ে দিয়ে বলেছিলেন যে আলো জ্বালিয়ে দেখো কোথায় গর্ত, কোথায় উঁচু, কোথায় নিচু, দেখো, দেখে পথ চলো। অন্ধের মতো কোনো কিছুকে বিশ্বাস করো না, আর ঝোঁকের মাথায়। সেই মানুষটার মৃত্যুরও এতদিন পরেও আমাদের ভাবতে হয় আমরা কি সেই যুক্তির জায়গায় আছি? গেল, শোষণ কি গেল? ব্রিটিশরা একসময় বলেছিল যে বাংলায় ঢুকবার সহস্র পথ আছে, কিন্তু বাংলা থেকে বেরিয়ে যাওয়ার কোনো পথ জানা নেই। কারণ এই দেশ, এই দেশের মাটি, এদেশের জলবায়ু, এদেশের প্রকৃতি এমন ভাবে তাদেরকে টানে, তারা মনে করে এত আরাম, এত মানে বলবো যে স্বচ্ছন্দে জীবনযাপন করার দেশ আর কোথায়। তো তারা বলছে যে এসেছে অনেক দিক থেকে অনেক, কিন্তু এখান থেকে কেউ যেতে চায় না। যেতে যে চায়নি, এটা চিহ্নতেই ঘরের মধ্যে রেখে গেছে। যে আমাদের কারো গায়ের রং একরকম নয়। এখানে যদি আমরা সব কোরিয়ানরা বসে থাকতাম, তাহলে সবার তো গায়ের রং একই রকম হতো। চাইনিজরা বসে থাকলেও তো নাকের গরমটা সব একরকমই হতো, আর নাক কচু নাক পোচা নিয়ে কেউ তেমন বিতর্ক করতে পারতাম না। অ্যারাবিয়ানরা হলো তো প্রায় একই রকম হতাম আমরা। কিন্তু আমরা এখানে কেন এরকম হলাম? এখানে আরব এসে থেকে গিয়েছে, আর্মেনিয়ানরা এসে থেকে গিয়েছে, তার চিহ্ন আর্মানিটোলাতেও রেখে গেছে। আর আমাদের এখানে এমন কোন দেশ নাই যে দেশ থেকে ভাগ্য অন্বেষণ করতে গিয়ে অথবা ক্ষুধার অন্ন মেটাতে গিয়ে
ভাগ্য অথবা ক্ষুধা দুটোই বিবৃত করতে গিয়ে এখানে এসে তারা থেকে গেছে, যে কারণে আমাদের এক বাড়িতে 3-4 ভাই বোন হলেও গায়ের রং 3-4 জনের একরকম হয় না। তার মানে আমাদের কিভাবে আমরা বহন করছি বিভিন্ন জাতির সংমিশ্রণ। আবার ধরুন যে এই যে করোনা বাংলাদেশে এসে কাহিল হয়ে গেল, বাংলাদেশে নাকি 572 বার নাকি রূপান্তর ঘটিয়েছে। আমাদের এখানে ডারউইনকে কিন্তু কথায় কথায় ছুড়ে ফেলে দেওয়া লোকের অভাব 100 জনের মধ্যে 99.99, কিন্তু বিবর্তন হয় এই করোনার সময়। আবার কিন্তু মানছে সবাই, মানছে কিন্তু গ্রহণ করছে না, বোঝে না। ইটের উপর বসে রাজা খাচ্ছে শুধু বাদাম ভাজা, রাজা খাচ্ছে কিন্তু দিচ্ছে না। তাহলে আমাদের কিন্তু বাস্তব জীবন আমাদেরকে দেখাচ্ছে যে আমি বিবর্তনের মধ্যে আছি, কিন্তু আমার অভ্যস্ত চিন্তা বলছে যে না, কিচ্ছু পাল্টাবে না, এ সমাজ পাল্টাবে না, তোমরা কিচ্ছু করতে পারবে না, সবই কপাল ভাই। কমিউনিস্টরা বলছিল যে কপালের দিকে না দেখে কারণটা দেখো, কিন্তু আমাদেরকে তো কপাল দেখিয়ে আটকে রাখার চেষ্টা করে। তো ফলে এই যে সব বিষয়গুলো আমরা দেখছি, এর মধ্যে থেকে কিন্তু একটা যুক্তির জায়গা আমাদের মধ্যে তৈরি হচ্ছে, কি প্রকৃতিতে কি সমাজে। আমরা একটা দ্বন্দ্বের মধ্যে আছি। এঙ্গেলস যেটা বলেছেন মার্কসিজম বলতে কি বুঝবো, তিনি খুব সহজ করে বলেছেন প্রকৃতি, সমাজ এবং মানুষের চিন্তার মধ্যে যে দ্বন্দ্ব আছে, দ্বন্দ্বের ফলে যে গতি হয়, গতির ফলে যে বিকাশ হয়, এই গতি এবং বিকাশের নিয়ম জানার নামই হচ্ছে মার্কস। তাহলে এটা কোথায় কোথায় আছে? প্রকৃতিতে, সমাজ এবং মানুষের চিন্তায়। তাহলে প্রকৃতি, সমাজ এবং মানুষের চিন্তার মধ্যে দ্বন্দ্ব এবং তার ফলে যে গতি, তার মধ্যে দিয়ে যে সমাজ বিকাশ, এইটার একটা বিজ্ঞানসম্মত পথ তো কমিউনিস্টরাই শুরু করেছিলেন। তার আগে প্রকৃতি বিজ্ঞানীরা কিংবা প্রকৃতি পূজারীরা তারাও এটা করেছেন। যেমন খনা বলেছেন কলার মেয়ে না পাত তাতেই কাপড় তাতেই খায়, খনা তার পর্যবেক্ষণ থেকে বলেছেন। এখন তো আমরা বিজ্ঞান দেখছি যে কলার পাতায় কি হয়, পাতায় আছে ক্লোরোফিল, ক্লোরোফিল সূর্যের আলোর প্রভাবে তার স্টোমাটাটা খুলে যায়, বাতাস থেকে সে কার্বন ডাইঅক্সাইড দিতে পারে, শিকড় দিয়ে পানি নেয়, কার্বন ডাইঅক্সাইড এবং পানি দুটো মিলে হয় স্টার্চ। এই স্টার্চটা জমা হয় কোথায়? কলার মধ্যে, যেটা আমরা খাই, এই জন্য কলা মিষ্টি লাগে। যদি এত কিছু তো খনা জানতেন না, কিন্তু খনা তার অবজারভেশন থেকে দেখেছে যদি পাতা না কাটা যায় তাহলে কলাগুলো মোটা মোটা হয়, এবং কলা মোটা হলে ফলনটা ভালো হয়। তাহলে এইরকম প্রকৃতিকে অবজার্ভ করে আমাদের এখানে অনেক কিছু আমরা শিখেছি, কিন্তু এর কার্যকারণটা খুঁজে বের করার জন্য বিজ্ঞান এবং বিজ্ঞানকে শুধুমাত্র বইয়ের পাতায় নয়, বিজ্ঞানকে সমাজ জীবনে প্রয়োগ করা এবং প্রত্যেকটা পরিবর্তনের পিছনে যে কারণ আছে এবং প্রত্যেকটা পরিবর্তনকে মানুষের পক্ষে নিয়ে আসবার জন্য যে একটা কারণ এবং পথ আছে, সেটাই তো মার্ক্সবাদের কাজ ছিল, মার্ক্সের কাজ ছিল। এই জন্য তিনি বলেছিলেন এটা শুধুমাত্র একটা নিছক তত্ত্ব চর্চা নয়, ইট ইজ এ গাইড টু অ্যাকশন। এঙ্গেলস বলেছেন গাইড টু অ্যাকশন, এই কথাটা বলেছেন, সেই অ্যাকশনটাই তো দেখেছিলাম আমার প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন, তারপরে অ্যাকশন দেখেছি চীনে, কিউবাতে, কিংবা পূর্ব ইউরোপের দেশগুলোতে। সব দেশগুলোতে একভাবে অ্যাকশন হয়নি, কিন্তু যে কোনো অ্যাকশনের একটা আলটিমেট রেজাল্ট হয়েছিল। সেই রেজাল্টে কি? শ্রম ছাড়া কিছুই উৎপাদন হয় না। শ্রমের জন্য কি লাগবে? সবকিছু উৎপাদনের জন্য শ্রম লাগবে। এমনকি আমাদের যে কবিতা এবং গান লিখছেন আপনি, তার পিছনে আপনার কি পরিমাণ শ্রম আছে? মাটি কাটাতেই শুধু শ্রম না। আমাদের পক্ষে ভাই যদি বলি যে এইটা তো কত বড় একটা শ্রম, যে তাকে দিতে হচ্ছে প্রতিনিয়ত। শ্রম ছাড়া কিছু উৎপাদন হয় না, শ্রম দিয়ে সব তৈরি হয়। শ্রমকে কি দিতে হয়? শ্রমের জন্য মানুষকে দিতে হয় তার খাদ্য, খাদ্য না হলে শক্তি তৈরি হয় না। এবং তার মধ্যে ইলাস্টিসিটি অফ মাসল, যদি বলে মাসলের তার যদি একটু রেস্ট না দেওয়া যায় তাহলে সে মাসল কাজ করবে না, এর জন্য লাগবে বিশ্রাম। তারপরে আবার বিশ্রাম মানে শ্রম দেয় যে শরীরটা, তাকে সুরক্ষার জন্য লাগবে তার পোশাক। সে শীতের হাত থেকে বাঁচাবে, গরমের হাত থেকে বাঁচাবে, বা আঘাতের হাত থেকেও বাঁচাবে। শুধু লজ্জা নিবারণের জন্য মানুষ পোশাক পরে না, মানুষ কিন্তু সৌন্দর্যের জন্য পোশাক পরে, সবচেয়ে বেশি পরে সুরক্ষার জন্য পোশাক পরে। তাহলে তার লাগবে পোশাক, তারপরে তার লাগবে বিশ্রামের জন্য একটা আশ্রয়, সেটার জন্য যদি বলতে মানে বাসস্থান, আর তারপরে লাগবে তার অসুস্থ হলে চিকিৎসা, এবং তার লাগবে পরবর্তী প্রজন্মের কাছে তার শিক্ষা থেকে, তার অভিজ্ঞতা থেকে পৌঁছে দেওয়ার জন্য শিক্ষা। তাহলে শ্রমের সঙ্গেই তো যুক্ত হয়ে আছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই কথাটা সমাজতন্ত্রের আগে আর কেউ ভাবে বলতে পারলো না। কেন?
যে এই দায়িত্বটা শ্রমিকদের, এই দায়িত্বটা আমাদের নিতে হবে। কেন 1932-33 সালে যখন সমাজতান্ত্রিক সংবিধানটা তৈরির প্রক্রিয়াটা শুরু হলো, তখনই কেন বলা হলো পৃথিবীর প্রথম সংবিধান এটা বলা যায় যেখানে বিশ্রামের অধিকারটাকে একটা সাংবিধানিক অধিকার বলে স্বীকার করা হলো, যেখানে অবসরের অধিকারটাকে একটা সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকার করা হলো। পুঁজিবাদী আমাদের শিখেছে কাজ করো, কষ্ট করলে কেষ্ট মেলে। যদিও কেষ্ট আমাদের ঘরে দেখা দেয় না, কিন্তু ওইটা তো আমাদের শিখিয়েছে যে কষ্ট করলে কেষ্ট মেলে। কিন্তু সমাজতন্ত্রে বললো যে না, বিশ্রামের অধিকার একটা সাংবিধানিক অধিকার। এবং তারা দেখালেন যে একজন মানুষের শ্রম এবং তার বিশ্রাম দুটোর রেশিও কিরকম হলে জীবনটা উন্নত হয়। আগে রাশিয়াতে একজন কৃষকের দিনে 15 ঘন্টার মতো কাজ করতে হতো, কিষানীদের 15 ঘন্টার কাজের সঙ্গে আরো 3 ঘন্টা 3.5 ঘন্টা ঘরের কাজ করতে হতো। 18-19 ঘন্টা কাজ করার পরে তার বিশ্রাম নাই, তার জীবনে কোনো আনন্দ নাই। ফলে তার যে সন্তান সন্ততি জন্মগ্রহণ করতো সে তো মানে জন্ম থেকেই এক ধরনের অভাব নিয়ে জন্মগ্রহণ করেছিল, কারণ মায়ের কাছ থেকে তো সে অনেক কিছু বঞ্চিত হয়েছে, পুষ্টি বঞ্চিত হয়েছে, স্নেহ বঞ্চিত হয়েছে এবং তার সাহচর্য বঞ্চিত হয়েছে। এই প্রজন্ম কেমন করে দেশটাকে উন্নত জায়গায় নিয়ে যাবে। ফলে তারা দেখালেন যে কর্মঘণ্টা কমাতে, এবং সোভিয়েত ইউনিয়ন তো প্রথম দেখালো যে 1919 সালে আইএলও, সোভিয়েত ইউনিয়ন হলো 1917 সালে, 1919 সালে আইএলও ফর্ম করার পরে তারা 8 ঘন্টা কাজটাকে আইএলও তারা ফার্স্ট কনভেনশনে স্বীকার করে নিল। সোভিয়েত ইউনিয়ন বললো যে কর্মঘণ্টা হলো 6 ঘন্টা। তখন তারা বললো যখন যদি আমার যন্ত্রের এরকম বিকাশ হয়েছে যে আগের মতো তার হাতের পেশিতে আমি কাজ করি না, ফলে যন্ত্র দিয়ে যেহেতু কাজ করি, তাহলে 53 সালে গিয়ে সোভিয়েত ইউনিয়ন বলছে যে কর্মঘণ্টা কমিয়ে তারা 6 ঘন্টা নিয়ে যাবে এবং তাদের সুদূর প্রসারী লক্ষ্য হচ্ছে কর্মঘণ্টা করতে হবে 5 ঘন্টা। কারণ যত আমি কর্মঘণ্টা কমাতে পারবো ততই তো সে সাহিত্য চর্চার সুযোগ পাবে, ততই তো সে নাটক দেখার সুযোগ পাবে, তত সে বই পড়ার সুযোগ পাবে, তত সে সামাজিক যোগাযোগ করে তুলতে পারবে। তাহলে মানুষের জীবনে পেটের জন্য, ক্ষুধার জন্য, ক্ষুধা নিবৃত্তির জন্য যদি তার জীবনের বেশিরভাগ সময় ব্যয় করতে হয়, তাহলে পশুর সঙ্গে পার্থক্য। ওই অনেক আগে লালন বলে গেছিল না, রাত পোহালে পাখি বলে দেরে খাই দেরে খাই। তা আমাদেরকে রাত পোহালে কিন্তু কাউকে কি খাবো এর জন্য সারাদিন কাজ করবে, এই কি মানুষের জীবন হবে? তাহলে মানুষের জীবন হওয়ার জন্য স্বপ্ন এবং সম্ভাবনা তারা দেখিয়েছে। সেগুলোর সঙ্গে তুলনা করেই কিন্তু সেগুলোর সঙ্গে মিল করে বুঝতে হবে যে ভারতবর্ষ কেন এই স্বপ্নটা পূরণ করবার জন্য একদল মানুষ সংগ্রামে নেমে নেবে। আজকে 1920 সাল বলি কথা 1925 সাল যেটাই বলি, একদল মানুষ তো এই ভারতবর্ষে তারা পথে নামলো কোন লক্ষ্যে? তাদের সামনে একটা দৃষ্টান্ত তৈরি হয়েছিল যে সোভিয়েত ইউনিয়ন হলে কি হতে পারে। দৃষ্টান্ত তাদেরকে সাহসী করেছে আর যুক্তি তাদেরকে দৃঢ় প্রতিজ্ঞ করেছে। তখনও সোভিয়েত ইউনিয়ন অত বড় দৃষ্টান্ত তৈরি করেনি, কিন্তু যুক্তি তাদেরকে দৃঢ় প্রতিজ্ঞ করেছে যে শোষণমূলক ব্যবস্থা কি চলবে নাকি এটা অবসান ঘটাবে না। এবং সেটা আমাদের শিল্প, সাহিত্য, দর্শনে কিরকম প্রভাব ফেলেছে। মানে 3 জনের কথা কি দেখেন। শরৎচন্দ্র কি লিখলেন যে শ্রমিকদের প্রসঙ্গে বলল তুই মর, তবে মরার আগে যে ব্যবস্থা তোর এইরকম দশা করেছে তাকে নিয়েই মর। মানে কিরকম ক্ষোভের একটা কথা। নজরুল কি বললেন যে বেতন দিয়েছো, চুপ রও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিতে তুই কত ক্রোড় পেলি বল। মানে ওই যে আমি থিওরি অফ সারপ্লাস, তুমি কয় পয়সা কুলি রেখে দিয়েছো আর নিজে কত কোটি পেয়েছো। আর রবীন্দ্রনাথ 41 সালে গিয়ে তখন তার একটু পরিণত বয়স, বিকাশের যদি বলে এখন শেষ পর্যায়ে যাবো, তাই না? তিনি বলছে ওরা কাজ করে, ওরা কাজ করার মধ্যে কি সেই কুলে মজুর, যে জমিতে হাল বয়, যে দাঁড় টানে, তারা কাজ করেই যে এই যে সাম্রাজ্যের শেষ করতে চায়। এই কথাগুলো তাদের মধ্যে কেমন করে, যাদের মধ্যে ফুল লতা পাতা আর মানব মানসিক ভালোবাসা এবং এই প্রেম স্বর্গ থেকে আসে, প্রেম স্বর্গে যায় চলে, এইরকম কথাবার্তাই যাদের করার কথা ছিল, তারা এখানে নেমে এলেন কেমন, তার কারণ এবং কোন ভাবনা তাদেরকে তাড়িত করেছে। যেমন সমাজের বৈষম্যের বেদনা তাদেরকে তাড়িত করেছে, আর বৈষম্য মুক্তির সংগ্রাম তাদেরকে উজ্জীবিত করেছে। এই কারণে তাদের সাহিত্যেও তার প্রভাব আমরা দেখেছি। তো ফলে কমিউনিস্ট আন্দোলনের 100 বছরে আমি যদি সাহিত্যের কথা বলি, আমি যদি মানবিক মূল্যবোধের কথা বলি, আমার যুক্তিবাদী মনের কথা বলি, তার সমস্ত ক্ষেত্রে তার একটা বিরাট প্রভাব আছে। রাষ্ট্র ক্ষমতা দখল করার ক্ষেত্রে আমরা সফল হই না, কিন্তু সামাজিক চিন্তার ক্ষেত্রে কমিউনিস্টদের একটা বিরাট ভূমিকা আছে। এই যে আমরা এখানে এখন বসে আছি, এতগুলো ছেলের মধ্যে আমাদের কয়েকজন মেয়ে বসে আছে, এরা আমাদের মাও না, বোনও না, মেয়েও না,
এরা কেন এখানে এসছে? বলা ছিল তো পথে নারী পরিত্যাজ্য, সে আবার এখানে কেন? তার মানে এই যে আজকে কিংবা বেগম রোকেয়া দুঃখ করে বলছেন না, ভাই 40টা মেয়ে যদি পেতাম তাহলে স্কুলে একটা বাংলা শাখা চালু করতে পারতাম, 2 জনের বেশি বাঙালি মুসলমান মানুষ। আর এখন বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় ছেলে মেয়েদের অনুপাত প্রায় সমান সমান, 50-50। তো এই যে বিকাশ হলো, এই 100 বছরে এর মধ্যে শুধুমাত্র কি বাইরের চাপ, মনন জগতে সমান হওয়ার আকাঙ্ক্ষা, কিংবা মর্যাদা পাওয়ার আকুতি, কিংবা মর্যাদার জন্য লড়াই করার যে চেতনা, এগুলো কোনো প্রভাব বিস্তার করে নাই? এখনো 2020 সালেও তেতুল হুজুররা যখন মেয়েদেরকে এই দৃষ্টিতে দেখে, তো ওই চিন্তা দিয়ে কি মেয়েরা বিশ্ববিদ্যালয়ে এসছে? কারণ ফল্গু ধারার মতো নদীর উপরে মনে হয় বালুর চর, কিন্তু একটু খুললে নিচে পানি পাওয়া যায়। ঠিক তেমনি সমাজের উপরে মনে হয় যে কমিউনিস্টদের তেমন প্রভাব নয়, কিন্তু ভেতরে ভেতরে দেখা যায় একটা মূল্যবোধের আকর্ষণ এমন তৈরি করতে পারে তারা, যে কারণে ঘরে ঘরে মা বাবা তাদের মধ্যে মনে হয় যে ছেলে হোক মেয়ে হোক, আমার মেয়েটাকেও মানুষ করে তুলতে হবে, অথবা মেয়েটার মধ্যে সেই গ্রোথটা তৈরি হয় যে আমাকেও দাঁড়াতে হবে, আমিও তো মানুষ। ভ্যালেন্টিনা তেরেসকোভাকে মহাশূন্যে যখন পাঠানো হয়, তখন অনেকে বলেছে সোভিয়েত ইউনিয়ন নারীদেরকে এত শূন্যে পাঠাতে চায় কেন? কিন্তু এটার পিছনে যে কোটি কোটি রুবল তারা খরচ করেছে, তার মধ্যে এটাই ছিল গোটা দুনিয়ার মানুষের সামনে এই শিক্ষাটা দাও যে ইউরি গ্যাগারিন যদি পারে, ভ্যালেন্টিনা তেরেসকোভা পারে, তার মানে নারী পুরুষের ক্ষেত্রে মহাকাশে মহাশূন্য বলি, অথবা মহাশূন্য বলতে কিছু নাই, বিজ্ঞানীরা বলে, কিন্তু আমরা তো বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি। তাহলে মহাশূন্য বলি অথবা পৃথিবীতে বলি, কোন জায়গায় নারী পুরুষের কোনো পার্থক্য নেই। পার্থক্য আছে সুযোগে, পার্থক্য আছে অধিকারে। আমি অধিকার কম দিয়েছি, সুযোগ কম দিয়েছি, এই জন্য একটা পার্থক্য তৈরি হয়েছে। ফলে এটা পার্থক্যটা বৈষম্যের রূপ নিয়েছে। কেন? বৈষম্যমূলক ব্যবস্থার কারণে। এখন যে নারীরা আজকে মুক্তির কথা বলবে, সে কি বৈষম্যমূলক ব্যবস্থাকে মানতে পারা উচিত? তার এই যে উচিত নয়, এই বোধটাও যাতে তৈরি হচ্ছে, এবং এই বোধ থেকে সে লড়বে, বোধটা তৈরি করছে তারা, আর লড়বে কোন হাতিয়ার দিয়ে? বোধটা তৈরি করছে বামপন্থীরা, আর লড়বে কোন হাতিয়ার দিয়ে? সেটা পার্টি। সেই বিষয়টাও আমাদের বিবেচনা করতে হবে। ফলে আমি যেমন একটা ইতিহাসের ধারাপাত এখানে আলোচনা আছে বইয়ের মধ্যে, একটা আলোচনা অভিনন্দন দিয়ে করেছে, বিপ্লব করেছে, ফলে আমি ওই দিকটাতে আলোচনা যাচ্ছিলাম। শুধু আর অন্য বিষয়ে কয়েকটা কথা বলেছি। কমিউনিস্ট আন্দোলনের অনেকগুলো মানে দুর্বলতার কারণ আমরা চিহ্নিত করতে পারি, এখনো অনেকগুলো কারণ চিহ্নিত হয়নি। যেগুলো কারণ চিহ্নিত করতে পারি, কারণ চিহ্নিত করা নিয়ে আমাদের মধ্যে যেন অকারণ বিদ্বেষ তৈরি না। সেটা কি যে হ্যাঁ কারণটা চিহ্নিত, আপনি বললেন এটা কারণ, আমার কাছে এটা কারণ নাও মনে হতে পারে, তারপরে আসলে দেখি না, একটু যাচাই করে দেখি না যে আসলে এটাই রিয়েল কারণ কিনা, তাহলে আমি এখান থেকে মুক্ত হতে পারবো। সাফল্যের অনেক দৃষ্টান্ত আছে, ব্যর্থতার অনেক বেদনা আছে। দৃষ্টান্তটাকে আমরা হাতে রাখবো, আর বেদনাটাকে আমরা শিক্ষা হিসাবে নেওয়ার চেষ্টা করবো। সেদিক থেকে যদি দেখি, আমরা এই ভারতবর্ষে একটা জিনিস খেয়াল করে দেখুন যে আমাদের শত্রু ছিল 3টা। কিরকম? ব্রিটিশ সাম্রাজ্যবাদ ছিল প্রত্যক্ষ শত্রু। সেই প্রত্যক্ষ শত্রুর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা যেন ঐক্যবদ্ধভাবে লড়াই করতে না পারি, অনেক চিন্তা ভাবনা করে তারা আর 2টা শত্রু দাঁড় করিয়ে দিয়েছিল, একটা হিন্দু আর একটা মুসলমান। এখন কংগ্রেস দাঁড়িয়েছিল একটা সর্বভারতীয় প্রতিষ্ঠান হিসাবে, কিন্তু দাঁড়িয়ে গেল সেটা বর্ণ হিন্দুদের প্রতিষ্ঠান। আর মুসলিম লীগকে তো দাঁড় করানোই হলো মুসলমানদের প্রতিষ্ঠান। তাহলে মুসলিম লীগ বনাম কংগ্রেস বনাম ব্রিটিশ, এই ত্রিমুখী যুদ্ধের মধ্যে কিন্তু বারবার হারিয়ে গিয়েছিল আমাদের শ্রমিকের দুঃখের কথা, আমাদের কৃষকের অধিকারের কথা, আমাদের নারী মুক্তির কথা। এই জায়গায় এই কথাগুলো বারবার কিন্তু উঠে এসেছিল আমাদের এই কমিউনিস্টের মধ্যে থেকে, আমাদের এই কমিউনিস্টদের সংগ্রামের মধ্যে থেকে। কিন্তু একটা জিনিস খেয়াল করার মতো যে ধূর্ত প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে গিয়ে আমরা যতখানি সতর্ক এবং সচেতন হওয়া দরকার ছিল, এবং যতখানি আমাদের যে মাটিতে দাঁড়িয়ে লড়াই করবো সেই মাটিটাকে পরীক্ষা করে দেখা দরকার ছিল, ততটা ভালো আমরা করি নাই। আমরা অনেকটা কখনো কখনো উদাহরণ থেকে শিখতে পেরেছি, কখনো কখনো কল্পনা বিলাসে মগ্ন থাকতে চেয়েছি। উদাহরণ, যেহেতু সোভিয়েত ইউনিয়নের বিপ্লব হয়েছে, আমাদের এখানে হয়ে যাবে, আর কল্পনা সমাজতন্ত্রের মধ্যে এত ভালো সমাধান নাই। এই দুটোই আমাদের কিন্তু আমাদের বলবো যে একটা দুর্বলতার কারণ হয়ে দেখা দিয়েছে, যে কারণে আমরা খেয়াল করলাম না যে 1793 সালে যখন
চিরস্থায়ী বন্দোবস্ত হলো যখন জমি কেনা বেচার পণ্য হয়ে গেল। তো জমি যখন কেনা বেচার পণ্য হয়ে গেল, সামন্ত সমাজে তো জমির মালিকানা হতে পারতো চারটা কারণ। হয় রাজা কিংবা সম্রাটের সন্তান সম্রাট বংশানুক্রমে, অথবা বিবাহর কারণে রাজকন্যা বিয়ে করলে অর্ধেক রাজত্ব পাওয়া যাবে, অথবা দানের কারণে, অথবা যুদ্ধের কারণে। এছাড়া কারণ সম্পত্তির মালিক হওয়ার কোনো উপায় ছিল না। কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত কি করলো? টাকা দিয়ে জমিদারি কেনা। তার মানে জমি কেনা বেচার একটা পণ্যের জায়গায় চলে গেল। সেটা আমাদের এখানে মনস্তত্ত্বের মধ্যে কি প্রভাব ফেলবে? আইন পেশায় টাকা করে, লবণ ব্যবসা করে টাকা করে, কিংবা চামড়ার ব্যবসা করে টাকা করে আমি কিন্তু জমিদার হয়ে যেতে পারছি, মানে জমি মালিক হয়ে যেতে পারছি। তার মানে মালিকানার ধরনের মধ্যে একটা পরিবর্তন আসলো। এটা আমাদের সমাজ মননে কি প্রভাব ফেলবে? 1825-26 সালের দিকে রেল আবিষ্কার হওয়ার পরে 1854 সালের মধ্যে আমাদের এখানে রেল যোগাযোগ ব্যবস্থা চালু হয়ে গেল। এই রেল আমাদের এখানে কিভাবে গোটা ভারতবর্ষের জাতে মতে বিভক্ত এই ভারতবর্ষকে প্রায় এক সূত্রে গতির করার একটা চেষ্টা করে। প্রায় ধরেন 70,000 কিলোমিটার ব্যাপী রেল লাইন। তো এই রেল লাইন আসামের কাঠ কিভাবে চট্টগ্রাম বন্দর দিয়ে চলে যাবে, এবং এই যাত্রার মধ্যে কত মানুষের শ্রম। যে মানুষের ছায়া দেখলে তাকে স্নান করে আসতে হতো, সেই মানুষের সঙ্গে একসঙ্গে বসে খাচ্ছে কিংবা কাজ করছে। এই যে জাতপাতের জায়গায় পুঁজিবাদ কিভাবে এক জায়গায় নিয়ে এলো। ওরা উপন্যাসের মধ্যে রবীন্দ্রনাথ যেমন বলছেন, দেখাচ্ছেন যে বলছেন যে কোলে যদি বিড়ালটা এসে বসে তাহলে তুমি কত আদর করো, কিন্তু তোমার গায়ে একজন মানুষের ছায়া পড়ে তোমাকে স্নান করে আসতে হয়, মানুষ কি তাহলে বিড়ালের ছিল মনে হয়? মানে এই প্রশ্ন করছে। তো এখন এই জাতপাতে বিভক্ত ভারতবর্ষ, এখন পর্যন্ত ভারতে 1961 সালের সেন্সাস অনুযায়ী ভাষার সংখ্যা হলো 1652টা। তার মধ্যে 10 লক্ষের উপরে মানুষ কথা বলে এবং ভাষার সংখ্যা হচ্ছে 29টা, আর 10,000-এর উপরে কথা বলে এবং ভাষার সংখ্যা 122টা। পাকিস্তানে ভাষা এবং প্রায় 12টা। আমাদের এখানে ভাষা একটাই, বাংলা বলেছি আমরা, কিন্তু বাস্তবে আমাদের এখানে 50টা জাতিসত্তা আছে। তা থেকে আমরা অনেক সময় করুণা করে কিংবা অপমান করে বলি ক্ষুদ্র জাতিসত্তা। আরে জাতিসত্তার আবার ক্ষুদ্র বৃহৎ হয়, সে তার একটা জাতিসত্তা, তার একটা বৈশিষ্ট্য নিয়ে আছে। তার ভাষা, তার জীবনযাপন পদ্ধতি, তার বিবাহ পদ্ধতি, তার ধর্মানুচরণ, তার মৃত্যুকালীন সৎকার, সব মিলে তার একটা জীবনধারা আছে। সেই দিক থেকে দেখলে শুধু বাংলা, আমাদের সংবিধানে আছে বাংলা, কিন্তু বাস্তবে আমাদের হচ্ছে বাংলার সঙ্গে আরো 50টা যুক্ত করলে 51টা হওয়া উচিত। এই আমাদের তাহলে এইরকম বিভক্ত। সোভিয়েত ইউনিয়নের মধ্যে 428টা 29টার মতো ভাষা ছিল। কিভাবে জাতি সমস্যার সমাধান করবার জন্য সেই কমিশনের যে চেয়ারম্যান করা হয়েছিল স্ট্যালিনকে, সেখান থেকে আমরা কতটুকু শিক্ষা নিয়েছিলাম যে আমরা আমাদের এখানে আমরা মানুষের মধ্যে ঐক্যের বোধ তৈরি করতে পারলাম না। এমনকি এই প্রশ্নটা এসেছিল যে ধর্মান্তরিত হওয়ার চাইতে ভাষান্তরিত হওয়া কঠিন, ধর্মের ভিত্তিতে দেশ নয়, বলে অন্তত ভাষার ভিত্তিতে হওয়া উচিত। কারণ ধর্ম ইচ্ছা করলে মানুষ চেঞ্জ করতে পারে, কিন্তু চাইলেই মানুষ ভাষা চেঞ্জ করতে পারে না। তার জন্য একটা প্রজন্ম লেগে যায়। তাহলে ভারতবর্ষে কোনটা গুরুত্বপূর্ণ, ধর্ম না ভাষা? এই কথাটা এখনো আমাদের এখানে বলা কত মুশকিল, কিন্তু তখন এই প্রশ্নটা এসেছিল যে চাইলেই আমি ভাষান্তরিত হতে পারি না, আমি ইচ্ছা করলে কালকে ব্রিটিশ হয়ে যেতে পারবো না, কিন্তু ইচ্ছা করলে যে কয়েকজন তার ধর্মটাকে পরিবর্তন করে ফেলতে পারে। বলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? এই বিতর্কটা এসেছিল, কিন্তু সেই বিতর্কটাও আমাদের খুব একটা পানি পায়নি। শেষ পর্যন্ত ধর্মীয় বিভেদ এবং বিরোধটাকেই সামনে নিয়ে এসেছিল। তারা নিয়ে এসেছিল এই কারণেই যাতে যুক্তির চর্চাটা মার খায় আর মানুষকে পরস্পরের বিরুদ্ধে খুব সহজেই উগ্রতার সঙ্গে লাগিয়ে দেওয়া, বিরোধে লাগিয়ে দেওয়া। সেই কাজটা করেছে বলে কমিউনিস্টদের কিন্তু এই বিষয়টাও খেয়াল রাখতে হয়েছে যে আমি যতখানি সহজ এবং সাবলীল ভাবে এখন 100 বছর পরে বসে ভাবছি কমিউনিস্ট এই ভুল করেছে, ওই ভুল করেছে, ওই ভুল করেছে, ওই ভুল করেছে, কিন্তু তখন তারা যে লড়েছিল তাদের কিন্তু এই প্রবলেমগুলোকে ফেস করে করেই আবার লড়তে হয়েছে। সেই লড়তে গিয়ে তাদের কি কি ভুল হয়েছে কিংবা কোনটা তাদের বিবেচনা করার দরকার ছিল, এগুলো আমরা এখন একটা ইতিহাসকে যাচাই করতে পারি। তা থেকে যদি আমরা শিক্ষাটা নেওয়ার প্রবণতা না থাকে, শুধু আমরা মানে তাদেরকে তাচ্ছিল্য করাটাই আমাদের প্রধান মনে করি, তাহলে কিন্তু আমরা সেখান থেকে কিছু শিখতে পারবো না। যেমন আমরা যদি বলি প্লেটোর মতো একটা আহম্মক লোক আর আছে, কেন প্লেটো আহম্মক?
তো প্লেটো বলছে যে মেয়েদের নাকি দাঁত পুরুষের চেয়ে কম। এই কথা বলে প্লেটোকে গালি দেওয়াটা খুব সহজ, কিন্তু প্লেটো আবার তার সময় যে কাজগুলো করেছেন সেগুলোকে বিবেচনা না করলেন। সেই সময় জ্ঞান এবং যুক্তির জায়গাটা কোন স্তরে ছিল? কিংবা আজকে যারা ধর্মের জন্য জান দিয়ে দিচ্ছেন তারা যদি বলি যে ঈশ্বর প্রেরিত পুরুষ হওয়া সত্ত্বেও শুধু তরবারি নিয়ে যুদ্ধ করতে হলো কেন? কেন তাদের হাতে AK-47 ঈশ্বর দিলেন? কিংবা নিজেই দেবতা, তারপরে তাকে তীর ধনুক দিয়ে যুদ্ধ করতে হচ্ছে, ওই মানে একটা বানর অথবা হনুমানের সহযোগিতা নিতে হচ্ছে। আমরা দেখতে হবে যে বিকাশের এক একটা পর্যায়ে উপকরণের স্বল্পতা কি, বিকাশের একটা পর্যায়ে চিন্তার ধরনটা কি, এবং বিকাশের একটা পর্যায়ে লড়াইয়ের ক্ষেত্রগুলো কি, লড়াইয়ের শত্রুকে, লড়াইয়ের মিত্রকে, সেইরকম জায়গা থেকে আমরা দেখা দরকার। তাহলে আমরাও আবার এটা দেখতে পারবো যে 100 বছরে আমরা তো সমাজটা খুব একটা না পাল্টে, রাষ্ট্র তো পাল্টেছে। ব্রিটিশ সাম্রাজ্য থেকে ভারত হয়েছে, পাকিস্তান হয়েছে, পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে। সমাজ খুব একটা পাল্টায় নেই, ভূপ্রকৃতি হয়তো খুব একটা পাল্টায়, কিন্তু রাষ্ট্র তো পাল্টে গেছে। ফলে পাল্টে যাওয়ার কারণে আমার কিছু চিন্তা ধরনটা পাল্টে গেছে। আমি বাংলায় কথা বলছি, কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালির সঙ্গে আমার বিরাট পার্থক্য হয়ে গেছে, কারণ রাষ্ট্র কাঠামোর কারণে। পশ্চিমবঙ্গের বাঙালি আমাদের মধ্যে কেউ ভাবতে পারবে না। আবার ধরুন একটা লড়াই আরেকটা লড়াইয়ের ক্ষেত্র কিভাবে তৈরি করেছে। পাকিস্তান হলো যে সবাই সমান, সবাই আমরা এক, কিন্তু না, পাকিস্তান হওয়ার পরে দেখা গেল সবাই সমান না, বিরাট একটা অসমান জায়গা আছে। তখন আমরা মুসলমানরা পাকিস্তান করবো এই কথা বলেছি, কিন্তু পাকিস্তান করার পদ্ধতি মুসলমানরা তো সবচেয়ে বেশি অসহায় হয়েছে। কারণ পাকিস্তানে যে পরিমাণ মুসলমান এসেছে তার চেয়ে বেশি মুসলমান তো ভারতেই ছিল, তারা অসহায় হয়ে গেল না? কিংবা আমরা জায়গাটা ওরা হয়ে গেল কেমন করে? 4 বছরের মধ্যে ওরা আমার মুখের ভাষা কায়দা নিতে চায়, এই কথাটা কেমন করে আসলো? ছিলাম তো আমরা লাগতে লেগে পাকিস্তান, আমরা কিভাবে দ্রুত ট্রান্সফর্ম হয়ে গেল ওরাতে? কিংবা ভাষার আন্দোলন, তার সঙ্গে হাতের আন্দোলন, তার সঙ্গে ভোটের আন্দোলন, তার সঙ্গে ভূখণ্ডের আন্দোলন, এই 4টা ভ। এই জায়গায় আবার দেখলাম ভাওতা, এবং তার সঙ্গে আছে ভয়। এই জায়গায় আবার আরেকটা ভ লাগবে, ভরসা। এই ভরসাটা কে? বারবার কিন্তু এই ভরসাটাই দিয়েছিল কমিউনিস্টরা ছোট ছোট আন্দোলন গড়ে তুলেই বড় আন্দোলনের পটভূমি তৈরি করেছে। ফলে আজকে 100 বছরের ইতিহাস যদি দেখি তাহলে এরকম অসংখ্য ছোট ছোট আন্দোলন যে কমিউনিস্টরা গড়ে তুলেছিল। এই আপনার একটা ছোট্ট কবিতা অসংখ্য মানুষকে উদ্বুদ্ধ করেছে। আপনি কিচ্ছু না, এই বাংলায় আপনার মতন মানুষ বহুত আছে, কিন্তু আপনার এই ছোট্ট লেখাটা অসংখ্য ছোট্ট ছোট্ট মানুষের মধ্যে যে কত বড় শব্দের বীজ বপন করেছিল, এইটাকে যদি স্বীকৃতি না দেই তাহলে কিন্তু আমি আবার এর চেয়ে বড় কিছু করতে পারবো। কিন্তু আমাদের মধ্যে একটা প্রসেস অফ এলিমিনেশন আছে, কিরকম? খারিজ করে দেওয়ার প্রবণতা আছে। যতটা আমরা নেয়ার ক্ষমতা তার চেয়ে বেশি বাতিল করার দক্ষতা। এই বাতিল করার দক্ষতার কারণে আমরা অনেক কিছু নিতে পারি। কমিউনিস্ট আন্দোলনের 100 বর্ষ থেকে ওই নেয়াটা আমাদের করতে, যা আমাদের নাই তা তো নাই, সেটা তো সবাই দেখছে, বুর্জোয়ারও দেখছে। আপনার বামপন্থীদের ভোট নাই, বামপন্থীদের লোক নাই, বামপন্থীদের টাকা নাই, আর আমিও যে বলতে আমাদের এই নাই, আমাদের ওই নাই, তাহলে ওর সঙ্গে আমার পার্থক্য। ও তো আমাকে এটা বলবেই যে আমরা এটা নাই, তাহলে এটা তো দৃশ্যমান বাস্তবতা। কিন্তু এর মধ্যে অদৃশ্য হয়ে আছে কিন্তু সম্ভাবনা নিয়ে টিকে আছে, যেটাকে পটেনশিয়ালিটি বলি। সেই পটেনশিয়ালিটি কি? এটা বলতে গেলে যতগুলো লড়াই হয়েছে সব লড়াইয়ের মধ্যে ভুল হোক শুদ্ধ হোক এই বামপন্থীরা ছিল। এবং খেয়াল করে দেখেন আমাদের স্বাধীনতার পরে আমাদের অনেকগুলো ভুলের বিষয়ে আমরা আলোচনা করতে পারি, কিন্তু খেয়াল করে দেখুন স্বাধীনতার পরে একদিকে আওয়ামী লীগ আর বাকি সব বামপন্থী। কারণ জামাত পরাস্ত, মুসলিম লীগ পরাস্ত এবং নিষিদ্ধ, তাহলে সব বামপন্থী। কিন্তু আমরা সেই সব বামপন্থীরা ঠিক মতো ভূমিকা পালন করতে পারিনি। তাহলে সেই শিক্ষাটা আমরা নেব যে সেই সময় কি বুর্জোয়ার বিপরীতে বামের লড়াইটা শক্তিশালী করার দরকার ছিল নাকি ছিল না, নাকি বুর্জোয়া থেকে সহযোগিতা করার দরকার ছিল, সেই আলোচনাটা আমাদের হতে পারে। কিন্তু এই বামপন্থীদের মধ্যে যারা রাষ্ট্রশক্তিকে চ্যালেঞ্জ করেছিল, বুর্জোয়া তাদেরকে একটুকু ছাড় দেন। রাষ্ট্রশক্তিকে চ্যালেঞ্জ করেছিল সেটা শিকদার, রাষ্ট্র দিয়েছে। রাষ্ট্রশক্তিকে চ্যালেঞ্জ করেছেন কর্নেল তাহের, ফাঁসি দিয়ে দিয়েছে। খেয়াল করে বুর্জোয়া কিন্তু একটুকু ভুল করে নাই। আমি তাকে ওই যে কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে ভাই বলে তাকে দেব গলা দিত, ও কিন্তু ভাই বলে আমি যতই তাকে জড়াই দিতে চাই, সে কিন্তু আমি গলাগলি করতে চাই আর সে গলা টিপে ধরতে চাই। এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। সেই 54 নির্বাচন বলি আর 71 সালের মুক্তিযুদ্ধ বলি অথবা 72 পরবর্তী
বুর্জোয়ারা কোনো মুহূর্তেও বামপন্থীদেরকে ব্যবহার করা ছাড়া স্বীকৃতি দেয়। এই শিক্ষাটাও আমাদের থাকতে হবে যে আমাদের নিজেদের লড়াইটা নিজের পায়ের উপর দাঁড়িয়ে না করতে পারলে আমি যতই তাকে ভাই বলে কাছে রাখতে চাই, সে কিন্তু আমাকে ততই বেশি আমার দুর্বলতা খুঁজে আমার বুকে ছুরি বসিয়েছে। এবং আমাদের বামপন্থীদেরকে হেয় করবার জন্য, তাচ্ছিল্য করবার জন্য, অপমান করবার জন্য এমন কোন ভাষা, এমন কোন নাই যেটা তারা ব্যবহার করে। কালকে দেখবেন যে কমিউনিস্ট পার্টি যদি আওয়ামী লীগের পাশে থাকে, কমিউনিস্ট পার্টি খুব ভালো, না থাকলে কমিউনিস্ট পার্টিকে রাজাকার বলতে ওদের কোনো দ্বিধাই করবে না। তার মানে অথচ নিজেদের রাজাকারের সব বৈশিষ্ট্য ধারণ করে বসে আছে। সে কথা বললেই আবার আপনাকে তখন বলবে আপনার পিছনে কয়টা লোক আছে। এই যে মানুষের মনন জগৎকে এইরকম ভাবে তারা যে দখল করে বসে আছে, তার পাল্টা দখলের লড়াইটাও আমাদের করতে হবে। সেখান থেকে অতীতের সেই শিক্ষাটা হবে। আরেকটা জিনিস এখানে একটু খেয়াল করা দরকার আমাদের, যে আমরা যে পাকিস্তান বিরোধী আমাদের যে অধিকারের লড়াইটা, সেই লড়াইয়ের মধ্য দিয়ে অসাম্প্রদায়িক চেতনাটার বিকাশটা কারা ঘটিয়েছিল? বামপন্থী। শোষণ মুক্তির আকাঙ্ক্ষাটা কারা ঘটিয়েছে? বামপন্থী। এবং যে কারণে সেই রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রেও বামপন্থী, আর শ্রমিক কৃষকের আন্দোলনের ক্ষেত্রেও বামপন্থী। বাংলাদেশের এমন কোন শ্রমিক এলাকা নাই যেখানে ট্রেড ইউনিয়নের মধ্যে বামপন্থীরা নাই, এমন কোন কৃষক আন্দোলন নাই যেখানে বামপন্থীরা নাই, বরঞ্চ সেখানে আওয়ামী লীগ নাই। কিন্তু যখন আমরা বিতর্কের কার্যকারণ নিয়ে আলোচনা করবো, আমরা চীন রাশিয়ার বিতর্ক, কিন্তু যখন কমিউনিস্ট পার্টির বিভাজনটা হলো, তখন দুর্বল আওয়ামী লীগ সবল হয়ে উঠলো। আপনারা জানেন আওয়ামী লীগের শ্রমিক সংগঠন, শ্রমিক লীগ প্রতিষ্ঠিত হয়েছিল 1969 সালে। তার আগে আওয়ামী লীগের শ্রমিক সংগঠন ছিল না। শ্রমিক সংগঠনের নেতা ছিল তো মৌলানা ভাসানী। কৃষক সংগঠনের নেতা কারা ছিলেন? তোহারা। ফলে কৃষক আন্দোলন বলি আর শ্রমিক আন্দোলন বলি, সব বামপন্থীদের নিয়ন্ত্রণে। কিন্তু আমাদের বিভক্তি আওয়ামী লীগের উত্থানের জমি তৈরি করে, এবং তারপরে কি বললো যে মুজাফফরের কুড়ে ঘর ভাঙ্গা চুলে নৌকায় ঘর, এই কথা তো বলেছে। এই জায়গাটা খেয়াল রাখতে হবে যে আমাদের, এটা আমাদের দেশে যেমন ভারতের সুবিধা, ভারতের কংগ্রেস কমিউনিস্ট পার্টিকে কখনো জায়গা দিয়েছে? ভারতের সিপিআই এবং সিপিএম যতই কংগ্রেসকে ভাই বলে কাছে বসার চেষ্টা করেছে, তারা কিন্তু তাদেরকে ইউজ করেছে, কখনো কখনো অ্যাবিউজ করেছে। সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যে শ্রেণীর মিলটা হয় নাই। আমরা হয়তো আপনার তত্ত্বের মিল করতে চেষ্টা করেছিলাম যে জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের অসম্পূর্ণ কাজগুলো আমরা সম্পন্ন করবো, সেই ক্ষেত্রে বুর্জোয়াদেরকে আমাদের মিত্র শক্তি হিসেবে দেখতে হবে। আর বুর্জোয়া বলছে বাজারের উপর পরিপূর্ণ দখল করতে হবে, ফলে শ্রমিক শ্রেণীকে নির্বীর্য করে দিতে হবে, শ্রমিক শ্রেণীর পক্ষে যারা কথা বলে তাদেরকে নিষ্ক্রিয় করে দিতে হবে। তো সেটা লক্ষ্য যে সে কাজ করেছে, আমার লক্ষ্যটা আমি পূরণ করতে পারি। আমাদের পার্টিতে যে আমাদের মাঝে মাঝে বলেন যে দেখো, যে হাত বাড়িয়ে দিলেই কিন্তু বন্ধুত্ব হয় না। যেমন একটা 25 বছরের বয়স্ক যুবকের দিকে একটা যদি 3 বছরের বাচ্চা হাত বাড়িয়ে দেয়, মানুষ মনে করবে কোলে উঠতে চাচ্ছে। ফলে আমরাও আমাদের সামর্থ্যের চাইতে বড় বড় দিকে হাত বাড়িয়ে তোমাকে সহযোগিতা করবো, ফলে এইটাও খেয়াল রাখতে হবে যে হাত বাড়ানোর জন্য হাতের ক্ষমতা লাগে। সেটার আগে আমাদের মানে চূড়ান্ত বিজয় অর্জনের আগে বুর্জোয়াদের প্রত্যেকটা ঘটনাকে চিরে চিরে ব্যাখ্যা করতে হবে কমিউনিস্টদের, এবং তার বিরুদ্ধে একটা এক্সপোজার এন্ড এলিমিনেশন দুটাই করতে হবে। এক্সপোজার করতে হবে তার দুরভিসন্ধি, আর এলিমিনেট করার জন্য শক্তি সঞ্চয় করতে হবে। এক্সপোজার এন্ড এলিমিনেশন এই দুটার লড়াইটাই কিন্তু আমরা খুব ভালো করে করতে পারি নাই। কখনো কখনো এক্সপোজার করেও আবার পাশিকে যখন বসেছি তখন আবার অনেকে বলে যে এদেশের বামপন্থী আন্দোলন হচ্ছে বুর্জোয়া থেকে বুর্জোয়ায় পরিণত হওয়ার মাঝখানে অন্তর্বর্তীকালীন কাজ। তার মানে ঘুরে ফিরে আবার সেই ইয়েতে বুর্জোয়াতে যাচ্ছে। এইটা কিন্তু আমাদের বামপন্থী আন্দোলনে বড় ক্ষতি করেছে। বেগম রোকেয়া একসময় দুঃখ করেছেন যে সন্তানহীনতার দুঃখ অনেক, কিন্তু কুপুত্রের দুঃখের তুলনায় কিছুই নয়। ফলে আমরা পারি নাই, এটার আমাদের অনেক দুঃখ আছে। কিন্তু আমাদের মধ্যে যারা আমাদের সমস্ত সংগ্রাম এবং ঐতিহ্যকে তারা ওদের পায়ে নিবেদন করেছে, তারা কিন্তু আমাদের বড় ক্ষতি করে গেছে।
ফলে 100 বছরের ইতিহাসে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। ওদেরকে আমরা ক্ষমা করে দেবো কিনা জানি না, তবে ওদের এই অপতৎপরতার কথা ভুলে যাব না কখনো। কারণ এরা আমাদের ভবিষ্যতের সম্ভাবনার পথটাকেও কণ্ঠকাকীর্ণ করে দিয়েছে। আর তার পাশে আমি একটা কথা বলে আমি শেষ করি। আমি এই ইয়ের কথা শুনতে শুনতে একটু বিপ্লব একটা জিনিস মনে হচ্ছিল যে অন্য আলোচনা না গিয়ে একটু দেখা দরকার, যে আমরা যে লেনিন আমাদেরকে অনেক আগে দেখিয়েছিলেন যে কৃষিতে পুঁজিবাদ আছে কিনা, এর ইয়েটা কি, বৈশিষ্ট্যগুলো কি দিয়ে সে ভারত মানে রাশিয়াতেও পুঁজিবাদ আছে কিনা তার ব্যাখ্যা করতে গিয়ে কিছু বৈশিষ্ট্য দেখিয়ে দিয়েছেন না। আমরা তো সবাই লেনিনকে মানি। তিনি বলছে জমি কেনাবেচা পণ্য হয়েছে কিনা, শ্রমশক্তি হিসেবে কেনাবেচা হচ্ছে কিনা, কৃষি উৎপাদিত পণ্য জাতীয় বাজারের পণ্য হয়েছে কিনা, কৃষি শ্রমিকরা এলাকা থেকে আরেক এলাকায় মাইগ্রেট করে যাচ্ছে কিনা, এবং জমিতে বিনিয়োগ হচ্ছে কিনা। তেমন আমরা জমিতে রাসায়নিক সার ব্যবহার করছি, কীটনাশক ব্যবহার করছি, আমরা পাওয়ার টিলার ট্রাক্টর সবই ব্যবহার করছি, এবং সুযোগ সুবিধা থাকলে আমরা এখানে উন্নত জাতের বীজ প্রয়োজনে হাইব্রিড বীজেরও চাষ করছি। এবং উৎপাদনের উদ্দেশ্য কি? ভোগ না মুনাফা। এই জন্য ধানের জমি শেষ করে এখন আমের চাষ আর লটকনের চাষ কিংবা পেয়ারার চাষ, এরকম জিনিস, কিংবা ওই ড্রাগন ফলেরও চাষ হয়ে যাচ্ছে। তার মানে যেখান থেকে প্রফিট বেশি করা যায় সেই জায়গায়। পুঁজিবাদের বৈশিষ্ট্যের মধ্যে কি আছে? উৎপাদন সম্পর্কটা কি মালিক মজুর হয়ে গেছে? উৎপাদনের উদ্দেশ্যটা কি মুনাফা অর্জন? তো সেইগুলো তখন তিনি দেখিয়েছেন, সেটা আমাদের এখানে একটু বিবেচনা রাখতে হবে। তারপরে আমরা যেটা বলছি যে কৃষক আন্দোলন এখানে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটাও আমরা দেখেছি কৃষক যেহেতু ভূমির সঙ্গে বাধা থাকেন এবং প্রকৃতি নির্ভরের সঙ্গে অনেকটা অদৃষ্ট নির্ভর এবং কপাল নির্ভরতা যুক্ত আছে। যতটা কার্যকরণ নির্ভর তার চেয়ে বেশি কপাল নির্ভর। শ্রমিকরা কেন আধুনিক? কারণ সে আধুনিক যন্ত্রের সঙ্গে কাজ করে, প্রতিনিয়ত নতুন নতুন উৎপাদন যন্ত্রের সঙ্গে যুক্ত হয় এবং তার প্রতিনিয়ত তার এটা চেঞ্জ করে। আমরা একটু খেয়াল করে দেখেছি আমাদের ছাত্র সংগঠনের কমরেড থেকে যদি বলি মিছিলে আসার জন্য 10টা মিছিল 11টা বাজে, কিন্তু শ্রমিক সংগঠনের বললে 7টা মিছিল 7টাই হয়। কারণ প্রতিদিন যে নির্দিষ্ট সময়ে অফিসে যাওয়ার একটা এমন অভ্যাস তৈরি হয়ে যায় তার, সে কারণে তার জীবনে একটা শৃঙ্খলা তৈরি হয়ে যায়। যে কারণে লেনিন বলেছেন সংখ্যায় শ্রমিকরা কত, এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রমিকরা যে উন্নত ধরনের উপকরণ এবং যন্ত্রপাতির সঙ্গে নিজের জীবনকে যুক্ত করে রেখেছে, ফলে এরা অনেক বেশি আধুনিক, অনেক বেশি ডাইনামিক এবং অনেক বেশি কখনো কখনো তার বলবো যে অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারে। এটার উপর একটু গুরুত্ব দেওয়া হয়। আমাদের এখানেও কৃষকের সংখ্যা বেশি, কিন্তু বাস্তবে আমাদের গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে এটা একটু বিবেচনা করতে হবে। কৃষক অবশ্যই, তাকে বাদ দিয়ে তো হবে না, কিন্তু শ্রমজীবী মানুষ যে যুক্ত হয়ে আছে সে যে কিভাবে শ্রম কেনাবেচার পণ্য হয়ে গেছে, এবং সেই ক্ষেত্রে সে তার জীবনের অসহায়ত্ব তাকে কি অদৃষ্টবাদী করে তুলবে, না তার অসহায়ত্ব থেকে তাকে সংগ্রাম মুখী করে তুলবে, সেই দিকটা আমাদের একটু খেয়াল রাখা দরকার। আবার আমাদের যদি বলি যে পুঁজির এখন অনেক বৈশিষ্ট্যের কথা বলছি, আমরা লুটেরা পুঁজি বলছি, এখন আদিম পুঁজি বলি আর মানবিক পুঁজি বলি আর লুটেরা পুঁজি বলি। পুঁজির বৈশিষ্ট্য কি? পুঁজি প্রতি মুহূর্তে সে আরো বড় হতে চায়। যেমন পুঁজির উপর বেঁচে থাকে মাছি, সেরকম পুঁজি বেঁচে থাকবে তার উপর, শ্রম শোষণের উপর। এবং যে কারণে দেখে শ্রম শোষণ এবং লুণ্ঠন দুটোই চলছে বলে এই করোনা কালে, যেখানে মানে সরকারি সংস্থা বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বিবিএস বলছে যে 70% মানুষের আয় কমেছে, আর ব্র্যাক ইউনিভার্সিটি বলেছে 95% মানুষের আয় কমেছে। সেই সময় বাংলাদেশ ব্যাংক বলেছে যে 3 মাসে আমাদের কোটিপতি বেড়েছে 3412। কোথা থেকে এটা? কিন্তু এই করোনা কালের সময় আমাদের মাথা পিছু আয় বেড়ে গেল। আগে ছিল $1909, এখন হচ্ছে $2046। তাই মাথা পিছু আয়টা বাড়লো, আমার পকেটে কিন্তু আয় বাড়েনি, পকেটে ব্যয় বেড়েছে। তাহলে মাথায় আয় বাড়লো কার? তার মানে আর ওষুধে আমরা দেখলাম শুধু বাংলাদেশ না, গোটা দুনিয়াতে এখন কৃষির উপর আগ্রাসনটা এরকম। 1% মানুষের হাতে গোটা পৃথিবীর এখন 90% জমি কুক্ষিগত হয়েছে। এবং ফুড অ্যান্ড এগ্রিকালচার রিসার্চ অর্গানাইজেশন তারা বলছে যে গত বছর যদি 210 কোটি টন খাদ্যশস্য উৎপাদন ধরি, তাহলে আমাদের মাথা পিছু গোটা পৃথিবীতে প্রায় 280 কেজি করে আমাদের খাদ্য আছে। 180 কেজি হলেই তো আমাদের হয়ে যায়, যদিও আমাদের ক্ষেত্রে হাফ কেজি পার ডে লাগবে না, কিন্তু তারপর আমাদের শ্রমিকরা যদি একটু বেশি খায়, ঘরে হাফ কেজি হলে তো বছরে 180 কেজি, সেখানে তো 280 কেজি উৎপাদন হয়ে আছে। তারপরেও 120 কোটি মানুষ কেন অন্তর্ভুক্ত হবে? অক্সফাম কেন গবেষণা করে বলছে যে বাংলাদেশের মানুষের গড় উচ্চতা কমে গেছে এবং মেয়েদের উচ্চতা আরো কমে গেছে। এবং আমার সাদা চোখের শ্রমিক আন্দোলন করতে গিয়ে দেখা যে মেয়েদের শরীরের আকৃতি পাল্টে যাচ্ছে।
গার্মেন্টসের মেয়েদের মধ্যে দেখবেন হাতগুলো সরু সরু কিন্তু পেটটা মোটা হয়ে যাচ্ছে। কেন? তার স্টাইল অফ ওয়ার্ক, পাটা দিয়ে নজর দাঁড়িয়ে কাজ করছে অথবা বসে সেলাই মেশিন কাজ করছে। খাওয়ার জন্য কি হয় গম খাচ্ছে না হলে ভাত খাচ্ছে, তাতে প্রোটিন কম। প্রোটিন কম বলে মাসল তৈরি হচ্ছে না, কিন্তু যেহেতু স্টার্চটা খাচ্ছে স্টার্চ বাকিটা তলপেটে জমা হয়ে যাচ্ছে। এখন মেয়েদের তলপেটটা বড় হয়ে যাচ্ছে, হিপটা বড় হয়েছে, এগুলো খুবই স্বাস্থ্যবান। আসলে স্বাস্থ্যবান না, এটা হলো অস্বাস্থ্যের লক্ষণ। তার প্রয়োজনীয় পুষ্টি সমৃদ্ধ খাবার সে পায় না। আমাদের তো বাবা মারা স্বাস্থ্যবান বলতে গোস্তবান বুঝতো, যে ছেলে গায়ে গোত্র মোটা আছে খুব ভালো স্বাস্থ্য, আসলে এটা স্বাস্থ্য লক্ষণ না। তাহলে এইটা আমাদের এখানে যদি দেখি যে এই যে প্রতিনিয়ত উৎপাদন বাড়ছে, আমাদের উৎপাদন বেড়েছে না। ৭১ সালে ছিল আমাদের ১,১০,০০,০০০ টন, এখন আমাদের ৪.৫ কোটি টন। যদি ধান ধরি, গম, ভুট্টা, তিনটা যদি স্ট্যাপল ফুড ধরি, তো প্রায় ৪.৫ কোটি টন। তাতে হিসাব করে ২৫৬ কেজি করে পার হেড আমাদের আছে। তাহলে বাংলাদেশের মানুষের চেহারার অবস্থা এরকম কেন? মাথা পিছু করে ১০৬টার উপরে ডিম উৎপাদন হচ্ছে, ৭১ লক্ষ টন মাংস উৎপাদন হয়েছে আমাদের, এবং যে কারণে আমাদের প্রতিদিন গড়ে আপনি প্রায় ১০৫ গ্রাম করে মাংস খেতে পারবেন। মাছ উৎপাদন হয়েছে ৪২ লক্ষ টন, আপনি দিনে প্রায় ৬৫ গ্রাম করে মাছ খেতে পারবেন। আপনারা এখন চিন্তা করেন আজকে দুপুরে কি খাওয়াইছেন আপনারা? এগুলো আমার বড় তো তোমার ভাগে আছে তো। তাহলে এই যে আমাদের ভাগে আছে কিন্তু পাতে নাই, এটা কে দিয়ে যায়? তাহলে এখান থেকে বুঝতে হবে যে এক্সপ্লয়টেশনটা কি রকম হচ্ছে। এক্সপ্লয়টেশন শুধুমাত্র মজুরি কমিয়ে দিয়ে এক্সপ্লয়টেশন করছে তা না, আমার পুষ্টি কমিয়ে দিয়ে তো আমাকে এক্সপ্লয়েট করছে। এমন সবচেয়ে বেশি এক্সপ্লয়েট করছে আমার চিন্তাটা কমিয়ে দিয়ে। আমাদের ভাই দেশের যা অবস্থা এবং গোটা দুনিয়ারও যা অবস্থা, মজুরি বাড়ানোর কথাটা বলা যাবে না। কিন্তু খেয়াল করে দেখেন গত বছর সেপ্টেম্বরের তুলনায় এই বছর সেপ্টেম্বর আমাদের এক্সপোর্ট আর্নিং বেড়েছে এবং গার্মেন্টসও এক্সপোর্ট বেড়েছে। অথচ আমাদের বলছেন যে সব অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে, কিছু পাওয়া যাচ্ছে না। তার মানে আমাদের কত দিক থেকে, তাহলে পুঁজিবাদের আক্রমণটা কত দিক থেকে? ওরা আমার শ্রমের উপর আক্রমণ চালাচ্ছে, আমার পেটের উপর আক্রমণ চালাচ্ছে, আমার চিন্তার উপর আক্রমণ চালাচ্ছে, এবং সবচেয়ে বেশি আক্রমণ চালাচ্ছে আমার সংগঠনের উপর। এবং সেটা করতে গিয়ে যদি শ্রম আইনটা আমরা দেখি, শ্রম আইন দেখলে বোঝা যাবে যে এখানে পুঁজিবাদ কিরকম বিস্তৃত হয়েছে, শক্তিশালী হয়েছে। যে শ্রম আইনের মধ্যে শ্রমিকের সংখ্যায় সে ৩ রকম করে দিয়েছে, এবং শ্রমিক যেন সংগঠিত হতে না পারে তার জন্য কত রকমের ধারা উপধারা আছে। আমরা একটা সময় টার্মিনেটর ছবি দেখছিলাম না, আমাদের আমরা বলি কৌতুক করে যে আমাদের শ্রম আইনে একটা টার্মিনেটর ধারা আছে, সেই ধারাটার নাম হলো ২৬ ধারা। কিরকম যে ২৬ ধারা অনুযায়ী যে কোনো সময় যে কোনো শ্রমিককে যে কোনো অজুহাতে, এবং কোনো অজুহাত না থাকলেও মালিক ৪ মাসের বেতন দিয়ে ছাঁটাই করে দিতে হবে। শুনতে খুব ভালো, ৪ মাসের বেতন দিয়ে ছাঁটাই করে দিতে। এরপরে যদি আপনি এখানে ১৮০ ধারায় যান, যদি কেউ ট্রেড ইউনিয়নের সদস্য হতে চায়, যদি স্থায়ী কমিটির মেম্বার হয়, তাহলে তাকে স্থায়ী শ্রমিক হতে হবে। তো যখনই কেউ ট্রেড ইউনিয়ন করতে যাবে ২৬ ধারা অনুযায়ী তাকে যদি ছাঁটাই করে দেয়, তাহলে স্থায়ী শ্রমিক না। স্থায়ী শ্রমিক না বলে সে ট্রেড ইউনিয়ন করতে পারবে না, ট্রেড ইউনিয়ন হতে পারবে না। এই জন্য বাংলাদেশের ২ লক্ষের উপর শিল্প প্রতিষ্ঠান, ট্রেড ইউনিয়ন আছে ৮,০০০, অনলি 4% ট্রেড ইউনিয়ন। আমাদের ৬,৩৫,০০,০০০ শ্রমিক, শ্রমজীবী মানুষ, মাত্র ২২ লক্ষ শ্রমিক হচ্ছে ট্রেড ইউনিয়নের সদস্য। তাহলে এখান থেকে বোঝা যায় ক্যাপিটালিজম এখানে তার কত দিক থেকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখছে আমাদেরকে। তাহলে এর বিরুদ্ধে কে লড়বে? আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি? এর বিরুদ্ধে লড়তে গেলে আলটিমেটলি তো এই আওয়ামী বিএনপি বিরোধীরা বলতো যে এই আমেরিকাতে প্রায় ১৪০ বছরের মতো এই তো চলছে গাধা এবং হাতির লড়াই। গাধা এবং হাতির পিছনেই তো ইয়ে হয়ে আছে। মোরা প্রতীক নির্বাচনটা খুব দারুণ হয়েছে, বিরাট হাতির মতন চেহারা, কিন্তু তুমি নিজে শক্তি জানবা না। আর গাধা তুমি তো ভার বহন করেই যাও। ২ পার্টি কিভাবে গোটা আমেরিকাকে বিভক্ত করে রেখেছে। আর এই ম্যাকার্থির কমিউনিস্ট পার্টির কেউ যদি ঘোষিত মেম্বার হয়, তাহলে সরকারি চাকরির জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। তাহলে কেউ যদি ডিক্লেয়ার করেন আমি একজন কমিউনিস্ট, সে আমেরিকাতে কোনো সরকারি চাকরি পাবে না। ঘোষিত নীতি, তারপর সে হচ্ছে ডেমোক্রেটিক। তো এইরকম আমাদের এখানে দেখেন এমন পরিস্থিতি তৈরি করে ফেলেছে, গোটা বিশ্বব্যাপী যেরকম আমাদের এখানে প্রায় সেই রকম। মানে এর বিরুদ্ধে লড়ার শেষ পর্যন্ত হাতিয়ার কোনটা হবে? আমার শতবর্ষের আলোচনাটা আমার এই কারণে দরকার যে আগামী শতবর্ষ আমি লড়বো কি নিয়ে, সেটার জন্য। শতবর্ষের আলোচনা করে হাহাকার করার জন্য নয়, বরং শতবর্ষের আলোচনা থেকে ভুল ত্রুটিটা বের করে আমরা আমাদের সমাজ বিশ্লেষণের ভুলটা করেছি কি, আমাদের বিদেশ নির্ভরতার ক্ষেত্রে ভুল করেছি কি, বিদেশের সাফল্যের দিকে আমাদের চোখ বেশি ছিল না নিজেদের সংগ্রামটার দিকে চোখ বেশি ছিল?
যেমন ভারতবর্ষ থেকে কমিউনিস্টদের কয়েকজন গিয়েছিলেন হো চি মিনের সঙ্গে দেখা করতে। হো চি মিন বলছে আপনারা 1945 সালের 1 সেপ্টেম্বর গিয়ে আপনারা স্বাধীনতা ঘোষণা করে ফেললেন, আমরা কমিউনিস্টরা পারলাম না কেন? তো বলছে তোমাদের গান্ধী ছিলেন। তার মানে আমাদের কমিউনিস্ট আন্দোলনে কিন্তু গান্ধীবাদের প্রভাব দারুণ। এখনো কমিউনিস্ট মানে কি? তিনি খুব ত্যাগী নেতা। কিরকম ত্যাগী নেতা? আমি চিরঙ্গে অনেকদিন কাজ করেছি, তো ওখানকার মানুষ খুব ব্যঙ্গ করে একটা কথা বলে, ইদার হলে কমিউনিস্ট উরুম খায় ধুরুম করে ফেরি। মানে হচ্ছে এরা হচ্ছে কমিউনিস্ট, মুড়ি খেয়ে শুয়ে থাকে, উরুম খায় ধুরুম করে ফেরি। মানে উরুম মানে হচ্ছে মুড়ি। তার মানে আমরা কমিউনিস্টকে কত বড় কমিউনিস্ট বোঝা যাবে? তার আনসার আছে কিনা, তার যক্ষার হয়েছে কিনা, তার পাঞ্জাবিতে ছিদ্র আছে কিনা, এবং তার স্যান্ডেল অক্ষয় কোম্পানির কিনা, হ্যাঁ, এবং তিনি সকালে নাস্তা না করে একটা বিড়ি এবং একটা লাল চা খাবেন কিনা। মানে এমন ধরনের ট্র্যাডিশনাল, যেটাকে গান্ধীকে সমালোচনা করেছিলেন শরৎচন্দ্র, যে গান্ধী যদি কষ্ট করে থার্ড ক্লাসে না করে চলে ফার্স্ট ক্লাসে চড়তেন, তাহলেও আমাদের অনেকগুলো টাকা বেঁচে যেত। কেন? ওনার থার্ড ক্লাসে ভ্রমণ করার জন্য 2টা বগি লাগে, তারপর 2টা ছাগল লাগে, তারপরে পানির জন্য পাত্র লাগে, এই লাগে সেই লাগে। তার মানে ওই যে কৃত্রিম কৃচ্ছতা দেখাতে গিয়ে আমাদের কিন্তু বামপন্থীদের মধ্যে একটা অদ্ভুত বৈশিষ্ট্য তৈরি হয়েছিল, যে খুব অজান্তেই আমরা, তুমি কমিউনিস্ট, তুমি আবার ভাত খাও, দেশের কত মানুষ খেতে পায় না, আর তুমি এখানে মুরগির মাংস খাচ্ছ। এগুলো তো আমাদের চালু কথা হয়ে গেছে। লেনিনরা তো এরকম কোনো বলে নাই। মার্ক্সের লেখা কোনদিন তারা কত কষ্ট করে কমিউনিস্ট পার্টি করেছেন, মার্ক্সের, এঙ্গেলসের, লেনিনের লেখার কোথাও কোনদিন আছে? যিনি লিখেছেন যে তার সন্তানকে দুধ দিতে পারছে না বলে সন্তান যখন তার বুকে ইয়ে পড়ে তখন রক্ত বেরিয়ে আসছে, কিন্তু আমি টাকা জোগাড় করতে পারছি না সেটা, এবং তারপর বলছে এটা যেন মার্ক্স না। কারণ আমি দুঃখ চর্চা করার জন্য, দুঃখ বিলেচনা করার জন্য কমিউনিস্ট হই নাই। যে দুঃখ আমার জীবনে এসছে এটা পুঁজিবাদ নিয়ে এসছে, এর বিরুদ্ধে আমার লড়াই আছে। এই দুঃখ দেখিয়ে আমি ফার্মেটের ফকির নই, যেমন পায়ের একটা ঘা ছুটে দেখিয়ে আমি ভিক্ষা করি। আমি কমিউনিস্ট, আমি অনেক চেষ্টা করছি, আমি অনেক ত্যাগ করেছি, আমি অনেক কষ্ট করেছি, ভাই আমাদেরকে একটু সহযোগিতা করে। তেমন বলে কষ্ট করার জন্য সহযোগিতা করবো না, সহযোগিতা যদি করতে হয় সংগ্রাম করার জন্য সহযোগিতা করবো। কমিউনিস্ট কিন্তু সূর্যের চাইতে অনেক বেশি একটা গান্ধীবাদী প্রবণতা আমাদের মধ্যে তৈরি হয়েছে। গান্ধীর কাছেই সব পাবো। এবং আমাদের এখানে দেখেন, আমাদের এখানে গান্ধী নাই, কিন্তু শেখ মুজিব আছে। আর যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন, তো বঙ্গবন্ধু কিছু বেঁচে থাকতেন, তাহলে তুমি আর বেঁচে থাকতে না। এটা খেয়াল রাখতে হবে, এই যে নির্ভরশীলতা কি বাইরের অথবা কি দেশে, এগুলোকে আমাদের খেয়াল করতে হবে। যে আমি তো দাঁড়িয়ে আছি আমার পায়ের উপর, উনি তো বলছিলেন লাল ঘোড়া দাবড়ায় দেবো, আমরা তো সেই লাল ঘোড়াকে এখনো জ্যান্ত রাখার চেষ্টা করছি। ঘোড়া হয়তো দৌড়াতে পারছে না, কিন্তু ঘোড়াকে মরতে দেই। তাহলে এই সৌর্যটা আমাদের একটু থাকা দরকার। যেমন আরেকটা বিষয় হলো যে বাংলাদেশে এখন মূল সমস্যাগুলোকেও আমরা কিভাবে চিহ্নিত করব, লক্ষ্যটাকে নির্দিষ্ট করা, ঐক্যের ব্যাপারে কাতর হওয়া দরকার নাই, আবার বিশুদ্ধবাদী হয়ে ঐক্য বিমুখ হওয়ার দরকার নেই। আপনার ছোঁয়া লাগবে, আপনার কাছে বসলেই আমার চরিত্র নষ্ট হয়ে যাবে। তাহলে এত ঠুনকো, যে যার ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে, এসে তো নজরুল করে গেছে। আমি এখন আপনার সঙ্গে বসলেই আমার নষ্ট হয়ে যাবে। হতে পারে আপনার সঙ্গে আমার তর্ক, হতে পারে বিতর্ক, তর্ক বিতর্কের পরে কি একটা চা খেয়ে হ্যান্ডশেক করে আসতে পারি না? ঠিক আছে, আপনার কথা আমি আরেকটু বিবেচনা করে দেখবো, আর একটু গুরুত্ব করে দিয়ে আমি দেখবো, আপনিও আমার কথা একটু শুনলেন, আপনি তো আমার কমরেড ভাই। আমরা এই বোধটাও শতবর্ষের শিক্ষা থেকে যদি নেই, যে বিভক্তি আমরা অনেক করেছি, বিভক্তির চাইতে অনেক বেশি করেছি দূরত্ব। বলে আমাদের একটা বিভক্তি রেখা থাকবে যে এখানে আপনার সঙ্গে আমার মিললো না, কিন্তু এইটার জন্য দূরত্ব তৈরি করার দরকার নেই, বরঞ্চ লড়াইয়ের মধ্য দিয়ে আমরা পরস্পরকে চিনতে শিখবো, পরস্পরের কাছ থেকে শিখতে থাকবো, লড়তে লড়তে শিখবো, এবং লড়তে লড়তে আমাদের ভুলগুলো আমরা দূর করবো। শতবর্ষে এই শিক্ষাটা আমাদের জন্য যদি আমরা অর্জন করতে পারি। আর জিনিস দেখুন কি ক্রাইসিসটা তৈরি হয়ে যাচ্ছে এখন, একটা আনএমপ্লয়মেন্টের, এর মধ্যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের একটা বিষয়। আজকে একটা প্রোগ্রামে ডেকেছিল আমাকে, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এন্ড ট্রেড ইউনিয়ন। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে আমরা একটা হলো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যিনি প্রধান, তিনি একটা হঠাৎ করে বললেন যে আমরা এখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগে প্রবেশ করেছি। এটা কোনো ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন না, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের এক্সটেনশন। আরো বেশি, মার্কস অনেক আগে বলেছেন যদি মুনাফাটাকে বাড়াতে হয় তাহলে কি করতে হবে? আধুনিক যন্ত্রপাতি কাজে লাগাতে হবে এবং শ্রম সময় বাড়াতে হবে।
এর বাইরে আর কিছু নাই। তাহলে আধুনিক যন্ত্রপাতির জায়গায় কম্পিউটার আসছে, কম্পিউটার থেকে রোবট আসবে, এটা হচ্ছে আধুনিক যন্ত্রপাতি। ওরা সময় বাড়াবে। ফলে সমাজতন্ত্র বলেছিল সময় কমবে, এর আরো সময় বাড়িয়ে দিচ্ছে। যত আধুনিক যন্ত্রপাতি তত সময় বাড়ে, কারণ মুনাফার দুইটাই জায়গা আছে, মজুরি কমাও আর প্রোডাকশন কস্টটাকে কমাও। প্রোডাকশন কস্টের জন্য একটা হচ্ছে মজুরি হচ্ছে প্রত্যক্ষ, আর হচ্ছে মেশিনারি। দামি মেশিনারি কিনেছিলাম, দামি মেশিন তো অনেকক্ষণ চালাতে হবে, তাহলে আবার ওখান থেকে দাম মেশিনের দাম অনুযায়ী তার ডেপ্রিসিয়েশন কস্ট হিসাব করলে তখন সেখানে আবার পার পিস প্রোডাকশনটা কমে যাবে, প্রোডাকশন কস্টটা কমবে। সেইটাই তো আমাদের এখানে হতে যাচ্ছে, হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, রোবট দিয়ে আমি কাপড় তৈরি করলাম, রোবট তো কাপড় পরবে না, তাহলে এই কাপড় বিক্রি হবে কোথায়? রোবট দিয়ে ওষুধ তৈরি করলাম, রোবট তো ওষুধ খাবে না, এই ওষুধ বিক্রি করবে কোথায়? শ্রমিক শুধু উৎপাদন করে না, শ্রমিক কনজিউম করে। ফলে শ্রমিক যদি বেকার হয়ে যায়, তার যদি বাইং ক্যাপাসিটি কমে যায়, তাহলে আলটিমেটলি তো অতি উৎপাদনের ক্রাইসিসের মধ্যে পড়বে। ওই ক্রাইসিস নিয়ে আমার ট্রেড ইউনিয়নের এখনই এত উদ্বেগ হওয়ার কি দরকার? ওটা তো ওর সমস্যা। আমার সমস্যা হলো যে আমার মজুরিটা ন্যায্য হচ্ছে কিনা। আমার সমস্যা হচ্ছে যে ইনফর্মাল করে দিচ্ছে যে সব। এখন উবার ঢাকা শহরে 10,000-এর মতো গাড়ি নামিয়েছে, প্রতিটা গাড়ি থেকে 20% করে সে দিয়ে দেয়। তো দিনে যদি একটা গাড়ি 2,000 টাকা ভাড়া তোলে, তাহলে 400 টাকা উবার কোম্পানি নিয়ে নিচ্ছে। তো 10,000 গাড়ি থেকে 400 টাকা করে দিলে কত হয়? প্রায় 4 লাখ টাকার উপরে, 40 লাখ। মাসে 120 কোটি, বছরে কি বলে উবার কিভাবে এক্সপ্লয়েট করছে। মানে আমরা কিন্তু সবাই এখন ক্রেডিট দিচ্ছি, দেখছো উবার কি দারুণ একটা সার্ভিস দিয়েছে। আসলে উবার কত সূক্ষ্ম এক্সপ্লয়টেশন করেছে। এটার বিরুদ্ধে না আমাদের এখন সংগঠনটা করে দিতে হবে যে তুমি শুধুমাত্র একটা অ্যাপস দিয়ে আমার কাছ থেকে 20% টাকা নিবা কেন? তাহলে আমাকে ইনফর্মাল সেক্টরে এখন শ্রমিক সংগঠন করার উদ্যোগটা নিতে হবে, তাদেরকে সংগঠিত করার চেষ্টা করতে হবে। একদিকে আনএমপ্লয়মেন্টের যেটা বাড়ছে, আর একদিকে যারা এমপ্লয়মেন্টের মধ্যে পড়ছে তাদের উপর এক্সপ্লয়টেশনটাও বাড়ছে। তাহলে আমার তো সামনে এই চ্যালেঞ্জগুলো আছে, আমাকে এই লড়াইটা লড়বো কি দিয়ে? সেক্ষেত্রে আমার থিওরি অফ সারপ্লাস ভ্যালু লাগবে। তা থিওরি অফ সারপ্লাস ভ্যালু কি ক্যাপিটালিজম বা আওয়ামী লীগ বিএনপি আমাকে বুঝাবে? এটা বুঝাবার জন্য আমাদের এই কংগ্রেস দেখে লাগবে। আমি যতই আমার গালি দেন, সোনমবাদী বলেন, আর যাই বলেন তাই বলেন কেন, শেষ পর্যন্ত আমাদেরকে এই জায়গায় যেতে হবে। আমার চেয়ে আপনি যদি একটু ভালো যেতে পারেন, আপনি একটু বেশি কাজ করবেন, তাহলে আপনার কাছ থেকে আমি একটু শিখবো। একটা পজিটিভ কম্পিটিশন আমাদের মধ্যে থাকুক না। আর একটা বিষয়, যে কৃষিটাকে কিভাবে একদিকে সাম্রাজ্যবাদী চক্রান্তের শিকার, আর একদিকে দেশীয় চক্রান্ত কিরকম? কেন আমন মৌসুমে ধান উৎপাদন হবে, সরকার 8 লক্ষ টন কিনবে, তার মধ্যে 6 লক্ষ টন চাল এবং 2 লক্ষ টন ধান। কৃষক কি চাল উৎপাদন করে? কৃষক তো ধান উৎপাদন করে, তো ধান 2 লক্ষ টন কেন? তার মানে এই সরকারের পলিসিটা কি? কাকে সে সার্ভিসটা দিতে চায়, কাকে সে সার্ভ করতে চায়, তাহলে রাষ্ট্রের চরিত্রটাকে চিহ্নিত করা দরকার। আর তার সঙ্গে গোটা দুনিয়াব্যাপী যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, এই করোনা তো দেখিয়ে দিল যে করোনা, ক্যাপিটালিজম এন্ড কোয়ারশন হাত ধরাধরি করে চলছে। করোনা যেমন দেখিয়ে দিয়েছে ক্যাপিটালিজম কি নিষ্ঠুর। এখন তো ও তো টিকা কিংবা এর আগে টেস্টের কিছু সঙ্গে যুক্ত ছিল। এন্ড টিকার দাম কি রকম? কেউ বলছে $3 পাওয়া যাবে, $1 সার্ভিস চার্জ, কেউ বলছে $25 পাওয়া যাবে। তাহলে এই টিকা নিয়ে একটা ব্যবসা চলবে। 2 নম্বর হচ্ছে করোনার কারণে বিসির মিটিং সভা সমাবেশ করা যাবে না। করোনার কারণে অর্থনৈতিক পর্যুদস্ত অবস্থা হয়েছে, আর কোনো বেতন বৃদ্ধি এই সময় করা যাবে না। ফলে এক্সপ্লয়টেশনটা বাড়বে, আর করোনার কারণে দমনপীড়নটাও বাড়ছে। এবং ক্যাপিটালিজম এই করোনাকালেও সমস্ত পুঁজিপতিদেরই কিন্তু প্রফিটটা বেড়ে যাচ্ছে। ফলে করোনা দেখিয়ে দিল মানুষের স্বাস্থ্যটা কিরকম, মানে পণ্য হয়ে গেছে, চিকিৎসাটা পণ্য হয়ে গেছে। করোনা বলছে করোনা তো বৈষম্য করে না কাউকে, না করোনা বৈষম্য করে না, কিন্তু বৈষম্যমূলক সমাজে করোনার প্রভাব সবার উপরে একরকম পড়ে না। কারণ করোনা হলে একটু প্রোটিন সমৃদ্ধ খাবার খাবে, অমুক চিকিৎসা করবে, তমুক চিকিৎসা করবে, সেটা আপনি পাবেন না। তবে করোনা বৈষম্য করছে না, কিন্তু বৈষম্যমূলক সমাজের কারণে কিন্তু এই বিভিন্ন দুঃখী শ্রমজীবী মানুষ যারা, তারা করোনার প্রত্যক্ষ আঘাত এবং পরোক্ষ আঘাত দুটোই মোকাবেলা করছে। পরোক্ষ আঘাত হচ্ছে তার মজুরি কমে যাচ্ছে, কর্মসংস্থানের সুযোগ কমে যাচ্ছে, আর প্রত্যক্ষ আঘাত যদি সে অসুস্থ হয়, চিকিৎসা করার সুযোগ সে পাবে না। তাহলে এটাও তো একটা চিত্র তুলে ধরলো আমাদের। ফলে পুঁজিবাদ প্রতি মুহূর্তে
তার নিজের কারণেও নিজেকে উন্মোচিত করছে, আমরাও তাকে উন্মোচিত করছি। উন্মোচন তো হচ্ছে, এখন তাকে উৎখাত করবো কিভাবে? উন্মোচনের সঙ্গে সঙ্গে উৎখাত করার সংগ্রামটা করবার জন্য 100 বছরের ইতিহাসটা আমাদের জানতে হবে, ভবিষ্যতের 100 বছর জানার জন্য। মাও সেতুং বলেছেন, আপনি আপনি ইতিহাস করেন কেন? মাও সেতুং বলেছেন, আমি 400 বছরের ইতিহাস জানি এই কারণে, জানতে চাই এই কারণে, আমরা চীনকে আগামী 400 বছর পরে কেমন দেখবো সেটা বোঝাতে। ফলে আমার অতীতের 100 বছরের ইতিহাসটা আমি জানতে চাই, ভবিষ্যতের 100 বছর যেন আরো ভালোভাবে লড়াই করতে পারি। সেই ক্ষেত্রে আপনাদের এই আলোচনাটা অনেক ভূমিকা পালন করবে। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার